আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের গৌরব গাঁথা বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ১.৫ দশকের গুম খুনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে বলেন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচারমুক্ত বাংলাদেশের লক্ষ্য। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধের ডাক দেবার পাশাপাশি টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও বলেন নোবেলজয়ী ইউনূস। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের কথা। আন্দোলনে স্বৈরাচারী শক্তির হাতে প্রায় ৮০০রও বেশি নিরীহ জনগণ জীবন দিয়েছে জানিয়ে বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠনের কথা ভাষণে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের কথা জানিয়ে বিগত ১.৫ দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে কাজ চলছে বলে জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত ১.৫ দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পুরো বিশ্বে ৩-০ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন জরুরি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ৫০ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে আছে জানিয়ে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজের ভূমি রাখাইনে ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ডক্টর ইউনূসের 5 দিনের যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও
বিশ্ব নেতাদের সাথে ডক্টর ইউনূসের যেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন হলে বাংলাদেশ যে বহুদূর এগিয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহ এর স্মরণ সভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গা পূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। সারা জীবন কাপাসিয়াবাসীর পাশে তিনি ছিলেন। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনারা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে গিয়ে দলের সাথে ইনসাফ করেনি শেখ হাসিনা। দেশে ফিরে এসে তাকে বিচারের মুখোমুখি হবারও আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে সুধী সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উন্মোচন এবং বিচার দাবি করেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছেন। এর আগে সকালে সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন, এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক।
ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাদের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনের যারা দলীয় প্রভাবে কাজ করত সেই ঠিকাদাররাও, যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এজন্য খানাখন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর এলাকার বাসিন্দারা। রনি রায়হানের ছবিতে আরো জানাচ্ছেন নাজিবুর রহমান। রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে, তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ। আমাদের ছেলেমেয়েরা এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে না। যারা এই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয়। চিপা চাপা ওদিক যত রাস্তা আছে মামা, একবারে এত করে কাটছে মামা, বন্ধ করে না, এত কষ্ট হয় আমাদের, আমরা ইনকাম করতে পারি না। এমন সমস্যা আছে মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে। এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে এসছে। একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে, আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপে, যেটা অ্যাজ পার পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে, সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার। এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয়, তাহলে সেটা হবে। কাজের যারা যখন আমরা বন্টন করব, অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে দেওয়া উচিত।
আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন পরবর্তীতে কালো তালিকাভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত। অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে গুমের ঘটনাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত গুম নিয়ে চিত্র প্রদর্শনী ও সেমিনারে এই অভিযোগ করেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। আমি সুশীল সমাজের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই। অনুষ্ঠানে অংশ নেয়া এই মানুষদের কেউ বাবাকে খুঁজে পাচ্ছেন না, কেউ স্বামীকে, কেউ খুঁজে পাচ্ছেন না তার ভাইকে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম হয়েছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো খুঁজে ফেরেন গুম হওয়া স্বজনকে। আমার বিচারের মানে কি নিভৃতেই কাঁদবে? আর আমিও কি এভাবেই তাকিয়ে থাকবো ফেল করে? আর এভাবে এক একটা ক্যাম্পেইন হবে, সেখানে আমি দৌড়ে পাগলের মতো ছুটে আসবো। এবং আমরা আশা করব প্রত্যেকটা কেসকে সেইভাবেই ইনভেস্টিগেট করবেন এবং যতটা দ্রুত সময় সম্ভব প্রত্যেকটা পরিবারের কাছে অ্যাটলিস্ট তথ্যটা জানানোর জন্য। কারণ প্রত্যেকটা মাস বা প্রত্যেকটা সপ্তাহ যখন যাচ্ছে, প্রত্যেকটা এভিডেন্সের ক্ষেত্রে আমরা ততটাই ভয়ে থাকছি যে ওরা আর কি লুকাচ্ছে, ওরা আর কি সরায় দিচ্ছে সেখান থেকে। বিগত সরকারের সময় গুম হওয়ার ঘটনাগুলোর তদন্ত করে দ্রুত বিচারের জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। যথাযথ তদন্ত এখানে হতে হবে। এর হিসাব, এটাকে ট্র্যাক করে যাওয়ার যে পদ্ধতি, সেগুলো যদি ঠিকমতো আইডেন্টিফাই করা হয়, ডেফিনেটলি এই তদন্ত, সুষ্ঠু তদন্ত সম্ভব। এই পুরোটা দালিলিক কোনো প্রমাণ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তবে যেটা ভয়ের বিষয় সেটা হলো ইতিমধ্যে এগুলোর অনেক কিছু নষ্ট করে ফেলা হয়েছে কিনা। এবং অলরেডি বলা হচ্ছে যে থানা থেকে বলা হচ্ছে যে থানা আক্রমণ হয়েছে, আমাদের কাছে কাগজপত্র নাই। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি গুম হওয়ার ঘটনাগুলো নিয়েছিল আলোকচিত্র প্রদর্শনী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈর শাসকের পতনের পর গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। সেটা সম্ভব হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবারকে বিএনপির উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমরা বিএনপি পরিবারের সহায়ক আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন। 5 আগস্ট মাওলানা সাদিকুর রহমান পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান। সফরে পলাশবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে ইমামতি করতেন মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচা মরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনতে সেইভাবে বিক্রি করতে, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক।
আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে, বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।